সামাজিক সংযোগ জালের মধ্যে একটা ছোট্ট ক্লিপ ঘুরে আসছে। সেটা দেখলে হয়তো আপনি কয়েক সেকেন্ডের জন্য স্ক্রল থেমে যাবেন। কিন্তু সেই কয়েক সেকেন্ডের আড়ালে লুকিয়ে আছে এক পুরো জাতির অসহায়ত্বের কাহিনী। চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে বন্যার স্রোত কেবল প্রাণহরণ করেনি, সে যাকে বলে শেষ বিদায়ও কেড়ে নিয়েছে। চিন্তা করুন, মানুষ জীবনের শেষবার যখন নিজের প্রিয়জনকে কবর দেয়, তখন সেই মাটির উপরেই তো সে তার শেষ আস্থাটুকু রাখে। সেই জায়গাটাকে সে নিরাপদ মনে করে। কিন্তু এবার সে নিরাপদ বলে কিছু অবশিষ্ট নেই। পানি এসেছে কবরস্থানের ওপর। সমাধিস্থ অবস্থায় যে দেহগুলো ছিল চূড়ান্ত বিশ্রামে, তাদের কয়েকটি ভেসে উঠেছে পানির তল থেকে। এটা শুধু একটি ভৌগোলিক দুর্যোগ নয়, এটা হলো মানুষের সাংস্কৃতিক স্মৃতির ধ্বংস। একটা জাতির কাছে যখন পূর্বপুরুষদের সমাধি রক্ষা করার সামর্থ্য থাকে না, তখন সেই জাতির মানসিক ভিত্তি যে ভেঙে পড়তে পারে সেটার কোনো হিসাব নাই। বিপদ ব্যবস্থাপনা কর্মকর্তাদের সর্বশেষ হিসাব অনুযায়ী মারা গেছেন ৪৪ থেকে ৫০ জনের বেশি। হাজার হাজার পরিবার এই মুহূর্তে পানিবন্দী। কিন্তু ত্রাণ হিসাবে কি পাঠানো হয়েছে? ৭০০ টনের মতো খাদ্যশস্য আর ৬ কোটি টাকা। এখন হিসাবটা মিলিয়ে দেখুন, ১০ লাখের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত। তাদের মধ্যে প্রত্যেককে যদি মাত্র ১০ কেজি খাদ্যশস্য দেওয়া হয়, তাহলে দরকার হবে ১০,০০০ টন। অর্থাৎ যেটুকু পাঠানো হয়েছে তা প্রয়োজনের তুলনায় কত শতাংশ? মাত্র ৭%। বাকি ৯৩%, সেটা নিয়েও কেউ কথা বলছে না। আর সবচেয়ে করুণ পরিস্থিতি হলো, পাঠানো সেই ৭০০ টনেরও অংশ পৌঁছাচ্ছে না লক্ষ্যবস্তুতে। যেসব এলাকায় বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, রাস্তা সম্পূর্ণ বিচ্ছিন্ন, সেখানে পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই। এক উপজেলা প্রশাসক ১ টন খাদ্যশস্য বরাদ্দ দিয়ে সন্তুষ্ট হয়ে গেছেন, কিন্তু সেই ১ টন কোনো ইউনিয়নে পৌঁছতে পারেনি। তার মানে কি? মানে হলো, দুর্যোগের মুহূর্তেও আমাদের সিস্টেম কাগজে কলমে কাজ শেষ করে দিচ্ছে, কিন্তু মাটির তলে পৌঁছাচ্ছে না। এটাকে আপনারা কি বলবেন? দক্ষতা নাকি চরম ব্যর্থতার নতুন এক সংজ্ঞা? ২০২৪ সালে যখন বন্যা এসেছিল, তখন আপনি টিভি চালু করলে প্রতি ১০ সেকেন্ডে আপডেট পাচ্ছিলেন। এই মুহূর্তে বুড়িগঙ্গার পানি এত সেন্টিমিটার বেড়েছে, এই এলাকায় এত হাজার মানুষ উদ্ধার করা হয়েছে। স্ক্রলিং চলছিল নিচে নিচে, অ্যাঙ্কর বলছিলেন গুরুগম্ভীর গলায়। কিন্তু ২০২৬ সালে এই বন্যায় মূলধারার চ্যানেলগুলোতে চোখ রাখলে দেখবেন সাইলেন্স, প্রায় কমপ্লিট সাইলেন্স। একটা জাতীয় দুর্যোগ চলছে, লোকে মারা যাচ্ছে, শিশুরা ভেসে যাচ্ছে, মায়েরা আশ্রয় নিচ্ছে, কিন্তু সংবাদ বুলেটিনে স্থান পাচ্ছে না। কেন? এই প্রশ্নটাকে আমরা এড়িয়ে যেতে পারি না, কারণ মিডিয়া যদি নীরব থাকে তাহলে বিশ্ব জানবে না। বিশ্ব জানবে না তাহলে আন্তর্জাতিক সহায়তা আসবে না তাহলে যারা প্রত্যন্ত এলাকায় অতি মারু দুরবস্থায় আছে, তাদের হাহাকার বাইরের পৃথিবী কোনোদিন পৌঁছতে পারবে না। এই নীরবতা হয়তো ইচ্ছাকৃত নাও হতে পারে বিজ্ঞাপনদাতাদের চাপ, রাজনৈতিক নির্দেশনা, অথবা সম্পূর্ণ ভিন্ন কোনো কারণ। নির্বাচনের আগে যে মানুষগুলো আপনার দরজায় এসে হাত ধরেছেন, যারা অনুনয় বিনয় করে ভোট চেয়েছেন, এই চরম পরিস্থিতিতে তারা কোথায় গেছেন? আপনি খুঁজে পাবেন না। তারা এখন শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে বসে আছেন, সামাজিক সংযোগ জালের ছবি পোস্ট করছেন, আমি দুঃখিত এই কয়টা শব্দ লিখে, আর কয়েকটা হাসি মুখে ইমোজি দিয়ে সেলফি দিচ্ছেন। কিন্তু মাটির তলে গিয়ে বন্যার কাদায় হাঁটতে কেউ প্রস্তুত নয়। কারণ সেটায় লাইক মারা যায় না, সেটায় শেয়ার বাড়ে না, শেয়ার কোনো পলিটিক্যাল ক্যাম্পেইনে শুরু হয় না। তবে ন্যায়ের কথা বলা দরকার। এই বিপর্যয়ের মধ্যেও কিছু মানুষ এগিয়ে এসেছেন, যারা রাজনৈতিক ড্রয়িং রুম থেকে দূরে সরাসরি বন্যার কাদায় নেমেছেন। তাদের সংখ্যা কম, কিন্তু তারাই এই অন্ধকারের মধ্যে একমাত্র আলোর ফোঁটা। এখন এসে একটু বৈজ্ঞানিক দিক থেকে বুঝি ঠিক কেন এত পানি পড়ছে, কেন এবছরের বন্যা আগের বছরগুলোর চেয়ে এত ভিন্ন। বঙ্গোপসাগরে এই সপ্তাহে একটা বিশাল চাপ হ্রাস বা লো প্রেশার বেল্ট তৈরি হয়েছে। এর ব্যাসার্ধ ছিল অস্বাভাবিকভাবে বড়, প্রায় ৭ থেকে ৮০০ কিলোমিটার। এই সিস্টেমটা সাগরের গভীর থেকে অগণিত পরিমাণ জলীয় বাষ্পকে শোষণ করে স্থলভাগের দিকে টেনে আনছে। এখন চট্টগ্রাম ও কক্সবাজারের ভূপ্রকৃতি একটু আলাদা। সেখানে পাহাড় আছে, খালি পাহাড় না, উচ্চ পাহাড়। যখন সমুদ্র থেকে আর্দ্র বাতাস এই পাহাড়ের সাথে মুখোমুখি হয়, তখন বাতাস বাধাগ্রস্ত হয়ে দ্রুত উপরের দিকে উঠে। উপরে উঠলে তাপমাত্রা কমলে আর্দ্রতা ঘনীভূত হলে তৈরি হয় ঘন মেঘ। আর ঘন মেঘ থেকে যখন একসাথে পানি ঝরে, সেটাকে বলে ক্লাউড ব্লাস্ট। এই ক্লাউড বার্স্টের তীব্রতা এতটাই বেশি যে কোনো আধুনিক শহরের ড্রেনেজ সিস্টেম তা সামলাতে অক্ষম। আর বাংলাদেশের পূর্ব প্রান্ত থেকে যেখানে ড্রেনেজ সিস্টেম এতকাল ধরে অবহেলায় পড়ে আছে, সেখানে তো কথাই নেই। আর একটা বিষয় আছে যেটা আমরা ভুলে যাই, জলবায়ু পরিবর্তন। বিশ্বের তাপমাত্রা বাড়ছে, সাগরের পানি উষ্ণ হচ্ছে। উষ্ণ সাগর মানে বেশি বাষ্পীভবন মানে বেশি মেঘ মানে বেশি বৃষ্টি। আর সেই বৃষ্টি এখন একটা নির্দিষ্ট জায়গায় ঝরে পড়ছে, যাকে বলা হয় এক্সট্রিম ওয়েদার ইভেন্ট। আগামী ১০ বছরে এই ধরনের ইভেন্ট আরও ঘন হবে, আরও তীব্র হবে। এটা বিজ্ঞানীদের পূর্বাভাস এবং আমরা প্রস্তুত নই। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিন অনুযায়ী
আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তার অববাহিকায় পানি বিপদসীমার মাত্রা পৌঁছতে যাচ্ছে। 10টি জেলার উপর সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ফেনী, সিলেট, খাগড়াছড়ি, রাঙামাটি এই জেলাগুলো এই মুহূর্তে বিপদের সীমানায় দাঁড়িয়ে। নদীর পানি প্রতিটা ঘন্টায় বাড়ছে। বৃষ্টির পরিমাণ কমার কোনো সূচনা নেই। পাহাড়ি ঢলের ঝুঁকি সর্বোচ্চ স্তরে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যারা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে তাদের কাছে এই সতর্কতাটাও পৌঁছাচ্ছে না, কারণ সেখানে টিভি নেই, ইন্টারনেট নেই, বিদ্যুৎ নেই। তারা জানে না যে তাদের ওপর এক নতুন প্রলয় আসতে যাচ্ছে। তারা শুধু জানে পানি বাড়ছে আর এই মুহূর্তের জন্য প্রস্তুত নেই। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে যেসব শরণার্থী শিবির আছে সেগুলোর অবস্থা আলাদাভাবে একটা সংকট। পাহাড়ের ঢালে বাঁশ এবং পলিথিন দিয়ে তৈরি এই কাঠামোগুলো স্বাভাবিক আবহাওয়ায় ভঙ্গুর। এতে যোগ করুন ক্লাউড ব্রাস্টের তীব্রতা। ফলাফল হয় মাটি ধস, আর মাটি ধসের সাথে গিয়ে চাপা পড়ে বাঁশের খুঁটি, পলিথিনের চাদর, আর তার নিচে থাকে মানুষ। সবচেয়ে করুণ ব্যাপার হলো, সেখানে শিশুরা প্রত্যক্ষ ভুক্তভোগী। ছোট্ট ছোট্ট দেহগুলো বন্যার স্রোতে ভেসে যাচ্ছে। মায়েরা হাত বাড়িয়ে ধরতে পারছে না, কারণ সেই মায়েরাও একই স্রোতের মধ্যে আছেন। প্রিয় দর্শক, এই ভিডিওটা শেষ করার পর আপনি হয়তো ফিরে যাবেন আপনার স্বাভাবিক জীবনে, কিন্তু বাংলাদেশের দক্ষিণ পূর্বে লাখ লাখ মানুষ, তাদের কোনো স্বাভাবিক জীবন এই মুহূর্তে নেই। তাদের রাত কাটছে অনিশ্চয়তায়, তাদের সকাল হবে কোনো নতুন ভয়ের সন্ধানে। আমরা প্রকৃতির শক্তি নিয়ন্ত্রণ করতে পারি না, এটা সত্য, কিন্তু আমরা যা করতে পারি সেটা হলো আমাদের সিস্টেমকে এমনভাবে গড়ে তোলা যাতে পরের বার যখন প্রকৃতি এসে দাঁড়ায় তখন আমরা অন্তত মাথা উঁচু করে দাঁড়াতে পারি। কিন্তু সেই পথ শুরু হবে কোথায়? শুরু হবে আপনার প্রশ্ন থেকে, আপনার কমেন্ট থেকে, আপনার একটা শেয়ার থেকে, যেটা হয়তো কোনো দুর্গম গ্রামের মানুষের কাছে এসে পৌঁছতে পারে। আপনি কি মনে করেন, বাংলাদেশের এই ধ্বংসের চক্র কি বেরিয়ে আসতে পারবে? কোনো একটা পরিবর্তন কি সম্ভব? আপনার অভিজ্ঞতা, আপনার মতামত কমেন্টে লিখুন। আপনার একটি কথা অন্য কারো জীবনে প্রভাব ফেলতে পারে। ভিডিওটি শেয়ার করুন যারা কাছের মানুষ তাদের সাথে, কারণ যত মানুষ জানবে তত বেশি চাপ তৈরি হবে, আর চাপ ছাড়া পরিবর্তন আসে না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, কারণ এরকম গুরুতর বিশ্লেষণ আমরা নিয়মিত নিয়ে আসি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সতর্ক থাকুন, নিরাপদ থাকুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, উদাসীন থাকবেন না।